বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে তৃণমূলের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, সেটাই হচ্ছে এই ৩১ দফা। জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায় বলেও জানান তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই, জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখারও তাগিদ দেন বিএনপির শীর্ষ এই নেতা। দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয়। এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না, ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার চলনে বলনে কথাবার্তায় উঠা বসায় কাজে কর্মে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব। ধৈর্যের সাথে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণেরও নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না। বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। এর আগে চুয়াডাঙ্গা টাউন হল ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে শাসনভার গেলেই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেকে দেশ মুক্ত হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। ১৬ বছর পরে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাই টিভি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, পুরোপুরি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতি এই দুটো জিনিসই আওয়ামী লীগের পরিচয়। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্য ঠিক থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। ১৬ বছর পরে টাউন হল মাঠে জেলা বিএনপির সম্মেলন, তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দেন চুয়াডাঙ্গা জেলার তৃণমূলের নেতারা। সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরেন। আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য। এদিকে রাজধানীতে এক সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ দেশের সব ধরনের সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে রাজধানীর মহাখালীতে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হওয়া নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে শেখ হাসিনা সরকারের নির্মমতার কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করেনি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে এখনও ভাবা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও নির্বাচন সংস্কারে রাজনৈতিক ঐক্যমত, হলফনামা, যাচাই বাছাই, না ভোটসহ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী ও সংস্কার কমিশনকে সুপারিশ করেছে গণমাধ্যমের শীর্ষ কর্তারা। নির্বাচন কমিশন নিয়োগ আইনের সংস্কার প্রয়োজন বলেও মনে করছেন তারা। আবু সাইদ অপুর রিপোর্ট। পঞ্চম দফায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথা। পাশাপাশি গণমাধ্যম মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না বলেও সুপারিশ করেন তারা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যেটা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। আর এরপর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, না ভোট ফিরিয়ে আনা, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতকরণ সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝরে যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। বিকেলে নারী নেতৃবৃন্দের সাথে পরামর্শমূলক বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জামায়াতে ইসলামী জেলা শাখার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর রিপোর্ট পেশ করবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীর দোসররা এখন কিন্তু রাষ্ট্র কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন, তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের পুনর্বাসনে কারো সাফাই গাওয়ার জায়গা নেই বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, জীবনের বিনিময়ে হলেও এটা করতে দেওয়া হবে না। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থানে শহীদ ৭৯ জনের পরিবারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হচ্ছে। তাদের যতদিন যা কিছু প্রয়োজন সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। যারা এই খুনের সাথে সম্পৃক্ত তারা কিংবা তাদেরকে অন্য কেউ যেন এই বাংলাদেশে পুনর্বাসিত করতে না পারে। যদি পারে, আমি আপনাদেরকে বলে যাই, এই শহীদ পরিবার কিংবা এই আমার রক্তাক্ত আহত যোদ্ধাদের রক্তের সাথে শুধু বেইমানি না, বরং আমার এই শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা রয়েছেন
তাদেরকে আবার নতুন করে এসে তাদেরকে যারা এখনো বেঁচে আছেন তাদেরকে মারার পরিকল্পনা করবে ওই খুনিরা। গেল ৩ মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানির সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় এই কথা জানান তিনি। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে। তিনি বলেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে, টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। পেট্রোবাংলার চেয়ারম্যান এখানে আছেন, এটা বিজ্ঞাপন তো দিয়ে দেওয়া হয়েছে, তাই না? দিয়ে দেওয়া হয়েছে। তো এই মানে অর্থনীতির কিন্তু মূল যে শৃঙ্খলা, আমরা অর্থনীতিকে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী 30 নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এ সময় বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধের চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানান সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী 30 নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের 7টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট দেওয়া এবং কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত ও আহত সব শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে 64টি জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাগ ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গাতেই ভবিষ্যতে দুর্নীতির রাস্তা সেটি তৈরি করার সুযোগ রাখতে চান। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টের নির্দেশনা মতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা জরুরি হলেও রাতারাতি তা সম্ভব নয়। সেই সাথে সঠিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। মূল সড়ক থেকে সরিয়ে এখন যদি শাখা সড়কে তাদেরকে চলার একটা অনুমতি দেই, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটাকে কমিয়ে আনা সম্ভব। এবং নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সড়কেই চালাতে দেই না কেন, সড়কের যে ধারণ ক্ষমতা তার সাথে মিল রেখে কি পরিমাণ যানবাহন চলতে পারবে এটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। রাতারাতি এই যে 3 দিনের মধ্যে এটা সরানো, এটা আসলে বাস্তবসম্মত না। যদিও আমি মনে করি এই ধরনের খুচরা যানবাহন আমার সড়কের যে সক্ষমতা সেটা ব্যাপকভাবে নষ্ট করছে। এখানে নিরাপত্তার একটা ঘাটতি তৈরি হচ্ছে। এদেরকে সরাতে হবে, কিন্তু সেটা কৌশলীভাবে। এটা রাতারাতি আসলে এখন সড়ক থেকে সরানো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই আমি মনে করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। প্রান্তিক জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আলাদা একটি সংস্কার কমিশন গঠন করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। সেটআপ মিলনায়তনে বৈষম্যের অবসান হোক, প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত সেমিনারে এই পরামর্শ দেন তিনি। রেহমান সোবহান বলেন, সংস্কার কমিশন গঠন করে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উদ্যোগ নিতে হবে। একটা কমিশন করে দেন এখানে, আর যদি সরকার কমিশন করে নাই, আপনি নিজের কমিশন করে এখানে। এটা কি সরকার কমিশন করে, এটা তো কোনো কথা নেই। আপনার সব বসে আপসে একটা নাগরিক একটা কমিশন করে দেন, এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে, এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনুস সাহেবের সামনে যাবেন না, বলেন কি এইটা করা যাবে আপনার জন্য।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 5:30টার দিকে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে। শনিবার নগরীর দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রইসউদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তি সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গত 4 আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওই দিন একাই 28 রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৭২-এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতে ৭২-এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২-এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল। এই সংবিধানকে বদলাতে হবে। সকালে রাজশাহীর সাবেজ বাজার 0 পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এসব কথা বলেন। সাকি আরও বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। ব্যাংকিং খাত সহ দেশের অর্থনীতিকে বিগত সরকার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অর্থনৈতিক মুক্তি সহ দেশের উন্নয়নে ব্যবসায়ী সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি আরও বলেন, স্বৈরাচার কায়েম করার জন্য ৭২-এর সংবিধান রচনা করা হয়েছিল। তাই সংবিধান পরিবর্তন করে সুশাসন কায়েম করতে হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWFR দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারে উপযুক্ত সময় দেওয়ার দাবি জানান। ৭২ সনের সংবিধান এগুলা অনুযায়ী চলার কোনো মানি হয় না। ওই বিপ্লবী আদর্শ ধারণ করি, বিপ্লবী ছাত্র জনতা যেটা চেয়েছে তাদেরকে সাক্ষী রেখে ওই সামনে এগোতে হবে। এবং ইলেকশন তো অবশ্যই হবে, তবে সেটার জন্য যৌক্তিক সময়টা দেন এবং সাপোর্ট করে সরকারকে। দেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের প্রসার ও বিকাশে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর সেগুনবাগিচায় পরিবেশ বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশের পর্যটন শিল্প রক্ষায় সরকারের পাশাপাশি ব্যবসায়ী মহলকেও একযোগে কাজ করার আহ্বান জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন মাধ্যমে যেসব উড়াল কথাবার্তা চলছে তা ভিত্তিহীন এবং মন গড়া। আমাদের অনেকগুলো কমিশন সংস্কারের হয়েছে। আমরা আহ্বান করছি যে পর্যটন শিল্পকে বিকশিত করবার জন্য একটা কমিশন হওয়া দরকার এবং সেই কমিশনে সকল স্টেক হোল্ডার থাকা দরকার। পর্যটন মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার, পরিবেশ মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার। পর্যটন ব্যবসায়ী যারা আছেন তাদেরও থাকা দরকার, পর্যটক যারা আছেন এবং যারা ট্যুর অপারেটর আছেন, বিভিন্ন জায়গাতে যারা প্যাকেজ ট্যুর অপারেট করেন তাদের মতামত থাকা দরকার এবং পাবলিক মতামতের জায়গাও থাকতে হবে। প্রবাসীর খবর।
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধান করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে দেশটির প্রবাসীরা। অনতি বিলম্বে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও বিতরণের জটিলতা সমাধান না করা হলে ভুক্তভোগী প্রবাসীদের সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে অবস্থিত ভিআইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটি নেতা ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মির্জা সালাহুদ্দিন, মোহাম্মদ আজিজ মোল্লা, ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন, কমিউনিটি নেতা এস.এম. বশির আলম সহ আরও অনেকে। এই পাসপোর্টে যে ইনফরমেশনটা আছে, অর্থাৎ এই পাসপোর্টে যা আছে, আপনি এনআইডি দেন আর এমআরপি দেন, যেই পাসপোর্টে দেন এই পাসপোর্টের ইনফরমেশন এই হইতে হবে। বিষয়টা হলো এই পাসপোর্টের থেকে যদি এক সুতা বেশ কম হয় তাইলে কিন্তু আমাদের ভিসা লাগবে না, আমাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে না। এই পাসপোর্টটার এক সুতা বেশ কম হলে যেহেতু আমাদেরকে ভিসা দিবেন, আমরা এই দেশে থাকতে পারবো না, সুতরাং আমরা এইটাই চাই। এইটা হলো মূল অধিকার। জানাবো খেলার সংবাদ। ঘরোয়া ক্রিকেটে যুক্ত হলো আরও একটি আসর। বিপিএল-এর আগে অনুষ্ঠিত হবে NCL T20 নামে সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 7টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নামে আরও একটি দল মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। 11 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম আসর, শেষ হবে 23 ডিসেম্বর। দুটি ভেন্যুতে হবে খেলা। গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে, এরপর কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। এখন থেকে প্রতি বছরই বিপিএল-এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরি প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে।